নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে চলে এসেছি এসএসসি জিডি কনস্টেবলের পরবর্তী জিকে জিএস ক্লাস নাম্বার 6 নিয়ে। ক্লাসের আজকে জিকে সেট নাম্বার 6 থাকবে। এর আগে অলরেডি 5টা ক্লাসের করানো হয়েছে, যার প্লেলিস্ট চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের বলে রাখি, এর আগের যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী প্ল্যান, অর্থাৎ 5 ইয়ার প্ল্যান থেকে তোমাদের ক্লাস ছিল। মোটামুটি 50 মিনিটের ওপর ক্লাসটি ছিল। অবশ্যই সকলে দেখে নেবে, কারণ এসএসসি জিডি কনস্টেবলে এখান থেকে 1 থেকে 2টো প্রশ্ন একদম কনফার্ম গ্যারেন্টি রয়েছে এখান থেকে আসার। তো অবশ্যই ক্লাসটা তোমরা সকলে দেখে নেবে। আর এনটিপিসি যারা দিতে যাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট, তাদেরও কিন্তু 1 নম্বর এখান থেকে কনফার্ম রয়েছে। আর এসএসসি জিডিতে প্রতিটা শিফটে আমরা দেখতে পেয়েছি একটা নাম্বার তো আসবেই, মিনিমাম ম্যাক্সিমাম 2টো হতে পারে। তো অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা সকলে ওই টপিকটা সকলে দেখবে। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব 50 নয়, আজকে 20টি প্রশ্ন থাকবে, কিন্তু প্রতিটি প্রশ্নের সাথে এত তথ্য নিয়ে আলোচনা করা হবে যেটা 100 ক্রস করে যাবে। ঠিক আছে, তো চলো আমাদের প্রশ্ন শুরু হচ্ছে। ফার্স্ট, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে 6 বছরের কম বয়সী শিশুদের জন্য প্রাথমিক শৈশব যত্ন ও শিক্ষার বিধান রয়েছে? কি বলা হয়েছে? 6 বছরের বয়সী যে সমস্ত শিশু রয়েছে তাদের জন্য প্রাথমিক যে শৈশব সম্পর্কিত যে যত্ন এবং যে শৈশব সম্পর্কিত যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি, 6 বছর বয়সী মানে একদম বাচ্চা বয়সে যে শিক্ষা দেওয়া হয়ে থাকে, সেটা কোন অনুচ্ছেদের আন্ডারে পড়ছে এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এটা 45 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে, যেটা কিন্তু আসলে ডিপিএসপির আন্ডারে আসে। আর এটা নিয়ে তোমাদের অনেক দ্বন্দ্ব রয়েছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে যে প্রশ্নটা এসেছিল সেটা নিয়ে, তাই তো। তো ওরা কিন্তু তোমাদের কোনটা ধরেছিল? শিক্ষা অধিকার আইন, কারণ ওখানে আইন কথাটা ছিল। তাই শিক্ষার অধিকার আইন 2009 সালে যেটা কিন্তু আনা হয়েছিল, এবং 2010 সালে যেটা কিন্তু আমাদের কার্যকর করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। আর এই ডিপিএসপি যেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোনো রকমভাবে আদালত দ্বারা বলবৎযোগ্য নয়, এটা কোনো আইন নয়। এটা থাকলেই যে মানতে হবে তার কোনো রকম বাধ্যবাধকতা নেই। ডিপিএসপি এটা এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। আর এটা আমাদের সংবিধানে কোথায় আছে? সংবিধানে পার্ট নাম্বার 4-এ রয়েছে, যেটা আর্টিকেল নাম্বার কততে আছে? 36 থেকে 51 পর্যন্ত আর্টিকেলের মধ্যে রয়েছে এই ডিপিএসপি। এটা অবশ্যই দেখে রাখতে হবে। আর এখানে কি আছে না, 6 বছর বয়সী বা 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু শিক্ষার যে অধিকারটা সেটা কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে। আর এখানে কিন্তু এটা মৌলিক অধিকারও রয়েছে। কোথায় আছে? 21-এর এ নাম্বার আর্টিকেলে আমরা দেখেছি মৌলিক অধিকার হিসাবে রয়েছে কিন্তু 6 থেকে 14 বছর বয়সীদের যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করতেই হবে। এটা কিন্তু মৌলিক অধিকার, মানে এখানে এটা কিন্তু আমরা আদালতে যেতে পারি যদি এটা কিন্তু আমরা না পাই। ঠিক আছে, 21-এর এ, কিন্তু কোনো রকমভাবে 45-এ যেটা রয়েছে সেটা কিন্তু নয়, কারণ এটা ডিপিএসপির মধ্যে পড়ছে, যেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি। একটা রাজ্যকে পরিচালনার জন্য যে সমস্ত তথ্য মানে আমাদের যে সমস্ত নীতিগুলো মেনে চলতে হয় সেটা হচ্ছে ডিপিএসপি। এই সম্পর্কে তোমরা দেখে রাখবে। ডিপিএসপি থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে, সেটা হচ্ছে ফ্রি লিগাল এইড। এটা কোথায় আছে? বিনামূল্যে আইনি সহায়তা। এটা কিন্তু 39-এর এ নাম্বার আর্টিকেলে দেওয়া রয়েছে ফ্রি লিগাল এইড সম্পর্কে। তোমরা নালসাস নাম শুনেছো তো? তো নালসার মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হয় এই আর্টিকেল 39-এর এর মাধ্যমে। এছাড়া আরও কিছু আমরা জানি, যেমন আমরা আর্টিকেল নাম্বার 40 জানি। আর্টিকেল 40-এ কী আছে? গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা ছিল না, গ্রাম পঞ্চায়েত সম্পর্কে। তো এটা কিন্তু আর্টিকেল 40-এ আছে। আর্টিকেল 43-এ আমরা দেখেছিলাম কি? কুটির শিল্প সম্পর্কে দেখেছিলাম। এছাড়া কিন্তু আর্টিকেল 44 সব থেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, যেটা কিন্তু ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। তোমরা শুনেছো তো? এখন তো আমাদের ভারতে আমাদের পশ্চিমবঙ্গে এখন ভোটের সময় এসেছে, তো এখন কেন্দ্র সরকারি যারা যারা আছে তারা তো বলছে ইউসিসি লাগু করবে। তো ইউসিসি কি? ইউসিসি কিন্তু এর আগেও লাগু করা হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, গোয়াতে হয়েছে। তো আমাদের এই যে ইউসিসি, যেটা কিন্তু 44 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে। এছাড়া কিন্তু আরও আমাদের রয়েছে, যেমন ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসে, একটু কয়েকটা বলে রাখি। 48-এর এতে কী আছে? পরিবেশ সুরক্ষা এবং বন্যপ্রাণী বন সংরক্ষণ। এটা কিন্তু 48-এর এ নাম্বার আর্টিকেলে আসে, পরীক্ষায় বারবার কিন্তু এটা আসে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে আমাদের 51 নম্বর আর্টিকেলে কী আছে? আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। এইগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এই যে কটা তোমাদের ডিপিএসপির মধ্যে যে কটা আর্টিকেল বললাম, এইগুলো কিন্তু পরীক্ষায় 100% তোমরা দেখতে পাবে। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্নে আসি। নেক্সট কোশ্চেন রয়েছে অলিভার টুইস্ট উপন্যাসের লেখক নিচের কে রয়েছেন? অপশান চারটে দেওয়া রয়েছে, অ্যান্সার তোমরা বলবে। চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট চার্লস ডিকেন্সের লেখা রয়েছে। এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় আসে, সেইগুলো তোমাদের সামনে পেশ করতে চলেছি। চলো দেখা যাক। দ্য গাইড তোমরা ধরে নাও চলে এসেছে। আর কে নারায়ণের লেখা রয়েছে দ্য গাইড। ডিসকভারি অফ ইন্ডিয়া কার? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর। গড অফ স্মল থিংস
অরুন্ধতী রায়ের রয়েছে গড অফ স্মল থিংস, যার জন্য তিনি 1997 সালে বুকার পুরস্কার তিনি কিন্তু পেয়েছিলেন। নেক্সট, ট্রেন টু পাকিস্তান কার? কুশবন্ত সিংয়ের রয়েছে ট্রেন টু পাকিস্তান। অ্যান ইরা অফ ডার্কনেস, শশী থারুরের লেখা রয়েছে ইরা অফ ডার্কনেস। পরীক্ষায় কিন্তু এগুলো বহুবার এসেছে। পরবর্তী আমরা দেখব, তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। কেন? তার কারণ ক্লাসের ফ্রি পিডিএফ আমরা অ্যাপের মধ্যে দিয়ে থাকি ফ্রি পিডিএফ সেকশানে। এখানে কিন্তু যে 5 ইয়ার প্ল্যান সম্পর্কিত যে আগের ক্লাসটা নিয়েছি তার পিডিএফ দিয়ে রেখেছি। আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা সেখানেই পেয়ে যাবে, তা আবার সলিউশনের সাথে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। এখানে কেন যুক্ত হবে? তার কারণ হচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড, রেজাল্ট যাই কিছু পাবলিশ হোক সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে জানতে পারবে। গোদান, গোদানটা কার লেখা? মুন্সি প্রেমচাঁদের লেখা। নেক্সট, মিড নাইটস চিলড্রেন, সালমান রুশদির লেখা। উইংস অফ ফায়ার কার? এটা এপিজে আব্দুল কালামের লেখা। এটা তিনি কিন্তু মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত রয়েছেন। নেক্সট, গীতাঞ্জলি, গীতাঞ্জলি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি। নেক্সট রয়েছে হোয়াইট টাইগার, ওয়েট টাইগার, যেটা কিন্তু অরবিন্দ আদিগার লেখা রয়েছে হোয়াইট টাইগার। এছাড়া সিলেকশন ডে, সিলেকশন ডে কার? অরবিন্দ আদিগার লেখা রয়েছে সিলেকশন ডে, হোয়াইট টাইগার, এগুলি। নেক্সট, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি কার? এটা জওহরলাল নেহরুর লেখা। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরুর লেখা। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কার লেখা রয়েছে? অমর্ত্য সেন। অমর্ত্য সেনকে একজন অর্থনীতিবিদ রয়েছেন তিনি। নেক্সট, লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলার লেখা, যিনি কিন্তু সাউথ আফ্রিকা থেকে বিলং করেন, আর তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, যিনি কিন্তু বিদেশি হিসাবে, ফরেনার। দ্য লাউল্যান্ড, যেটা কিন্তু কার রয়েছে? ঝুম্পা লাহিড়ী। আর একটা রয়েছে ঝুম্পা লাহিড়ীর নেমসেক, নেমসেক কার? ঝুম্পা লাহিড়ী। নেক্সট রয়েছে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এটা কার রয়েছে? মহাত্মা গান্ধীর রয়েছে, মহাত্মা গান্ধীর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। নেক্সট, আই ডু হোয়াট আই ডু, যেটা রঘুরাম রাজনের রয়েছে। পরীক্ষায় কিন্তু যেগুলো এসেছে সেইগুলোই আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি, আর এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আবারও কিন্তু আসবে এসএসসি জিডিতে বিশেষ করে, আর এসএসসি এমটিএসে এইগুলোই কিন্তু আসে। 10th লেভেলের যে সমস্ত এক্সাম করায় এসএসসি সেইগুলোর কথা বলছি। নেক্সট রয়েছে আনঅ্যাকাস্টমড আর্থ, যেটা কিন্তু ঝুম্পা লাহিড়ির রয়েছে। ঝুম্পা লাহিড়ির এর আগেও দেখলাম কি দ্য লাউল্যান্ড দেখলাম, নেমসেক রয়েছে, আনঅ্যাকাস্টমড আর্থ রয়েছে, এগুলো সব ঝুম্পা লাহিড়ির রয়েছে। এ সুইটেবল বয় কার? বিক্রম সেট। এ সুইটেবল বয় বিক্রম সেট। দ্য শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষ, দ্য শ্যাডো লাইন্স অমিতাভ ঘোষের। ইন্ডোমিটেবল স্পিরিট, এটা কার রয়েছে? এপিজে আব্দুল কালামের রয়েছে, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। আর তোমাদের বলে রাখি, তোমাদের এখান থেকে যেহেতু একটা প্রশ্ন একদম কনফার্ম আসবেই, সেহেতু তোমাদের জন্য পরবর্তী একটা ক্লাস থাকবে একদম বেস্ট, যেটা বুক অ্যান্ড অথর থেকে থাকবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের মানে বেঁধে যাবেই যাবে, ঠিক আছে? এইভাবেই তোমাদের ক্লাসটা আনা হবে। বুক অ্যান্ড অথর থাকবে পরবর্তী একটা ক্লাস, যেটা আগামী 2-3 দিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে? বেস্ট কন্টেন্ট নিয়ে আসছি। পটাশিয়ামের রাসায়নিক প্রতীক কোনটা? নিচে দেওয়া আছে, বলো পটাশিয়ামের রাসায়নিক প্রতীক কোনটা রয়েছে? PCA তো তোমরা সকলেই জানো যে কে হচ্ছে পটাশিয়ামের রাসায়নিক প্রতীক রয়েছে। তো আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে যেটা রয়েছে কি। আচ্ছা, এখানে তোমরা দেখে রাখবে পি যেটা রয়েছে সেটা কিন্তু ফসফরাসের সংকেত রয়েছে। CA দিয়ে কী আছে? ক্যালসিয়াম রয়েছে। LI দিয়ে রয়েছে আমাদের লিথিয়াম। নেক্সট আমরা দেখব, আচ্ছা এখানে দেওয়া রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের প্রতীক এবং তাদের যে রাসায়নিক নামটা, যেমন রয়েছে আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত কী রয়েছে? H। হিলিয়ামের সংকেত HE। লিথিয়ামের Li। কার্বনের C। নাইট্রোজেনের N। আর নাইট্রোজেন আমাদের প্রকৃতিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া অক্সিজেন রয়েছে ও মানে O2, যেটা হচ্ছে অক্সিজেন, কিন্তু অক্সিজেনের ওটা দুটো পরমাণু বিশিষ্ট, ওই জন্য O2, ঠিক আছে? ফ্লোরিন F। নেক্সট, নিয়ন রয়েছে Ne। সোডিয়াম Na। ম্যাগনেসিয়ামের Mg। অ্যালুমিনিয়ামের Al। সিলিকনের রয়েছে Si। ফসফরাসের P। সালফারের S। ক্লোরিনের Cl আছে, ক্লোরিন। পটাশিয়ামের আছে K। ক্যালসিয়ামের কি আছে? Ca। লোহা বা আয়রন Fe। তামার রয়েছে কপারের Cu। সোনা বা গোল্ডের হচ্ছে Au। অবশ্যই কিন্তু ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো কিন্তু দেখে রাখবে। এই সোনাটা অনেকবার পরীক্ষা এসেছে, পটাশিয়ামটা এসেছে অনেকবার। এছাড়া তোমাদের আরও অনেক জিনিস আছে এখানে তোমাদের দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু বহুবার পরীক্ষা এসেছে, ঠিক আছে? যে কটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই দেখে যাবে। জিডি কনস্টেবলে সেই সংকেত থেকে একটা কোশ্চেন থাকে। নেক্সট প্রশ্ন, পাকিস্তানের কোন শহর হাতে বোনা ফুটবল তৈরিতে বিশ্বে অগ্রণী রয়েছে? পাকিস্তানের কোন শহর হাতে বোনা ফুটবল তৈরিতে বিশ্বে বিখ্যাত রয়েছে, সেটা কোনটা?
সিয়ালকোট। অপশান নাম্বার সি সিয়ালকোটে, যেখানে কিন্তু ফুটবল হাতে তৈরি হয়, যেটা কিন্তু বিশ্বে বিখ্যাত রয়েছে। পরের প্রশ্ন, বৈদিক যুগের চতুরাশ্রম ব্যবস্থা অনুযায়ী পারিবারিক সময়ের জন্য নিচের কোন পদের বিধান দেওয়া হয়েছে? তো নিচের কোন পদের বিধান দেওয়া হয়েছে চতুরাশ্রম ব্যবস্থা অনুযায়ী? কি বলা হয়েছে? পারিবারিকের জন্য। তো অবশ্যই এক্ষেত্রে আমাদের কিন্তু গৃহস্থ যেটা রয়েছে সেটা পারিবারিক যে জিনিসটা রয়েছে সেটাকে ব্যাখ্যা করে। তো আমরা এই ঋগ্বৈদিক যুগ থেকে আমরা বিভিন্ন তথ্য কিন্তু আমরা জানতে পারি, কারণ এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। কি আসে? ফার্স্টে আমাদের জানতে হয় ঋগ্বৈদিক, এই যে আমাদের বৈদিক যুগটা, সেটা দুই ভাগে বিভক্ত রয়েছে। একটা হচ্ছে আদি বৈদিক যুগ, যেটাকে আমরা ঋগ্বৈদিক বলি, যেটা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলছে। 1500 থেকে, আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে টাইম পিরিয়ডটা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি পর্যন্ত চলছে। এবং পরবর্তী বৈদিক যুগ, যেটা 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলছে, এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এখানে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে পরবর্তী বৈদিক যুগে মানুষের জীবনকে 4টে পর্যায়ে ভাগ করা হয়েছিল। সেই 4টে পর্যায়ে তোমরা এখানে অপশানেই দেখতে পাচ্ছ। কি কি না? ব্রহ্মচর্য, যেখানে কিন্তু গুরুগৃহে যে শিক্ষালাভ সেটা ছিল। গার্হস্থ্য ছিল, যেটা কিন্তু বিবাহের মাধ্যমে সংসার যাপন করা। এবং বানপ্রস্থ রয়েছে, যেটা কিন্তু সংসার জীবনটা ত্যাগ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা। এবং পরবর্তীতে রয়েছে সন্ন্যাস। সন্ন্যাস হচ্ছে একদম শেষ জীবনে, যেখানে কিন্তু সমস্ত মোহ মায়া ত্যাগ করে, ঠিক আছে, মানে একদম নিজের মতো থাকা আর কি, ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকা, সেটা হচ্ছে সন্ন্যাস জীবনযাপন ছিল। এই টোটাল 4টে কিন্তু আমাদের ছিল চতুরাশ্রম, এটাকে বলা হতো। পরবর্তী বৈদিক যুগের কথা বলা হচ্ছে। আর এখান থেকে আমাদের প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে সেগুলো কি কি? পরীক্ষায় প্রশ্ন আসে আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো কী হবে? বেদ। বেদ আবার 4 রকমভাবে বিভক্ত রয়েছে, ঋক, সাম, যজু, অথর্ব, 4টে বেদ রয়েছে। যদি বলা হয় সবথেকে প্রাচীনতম বেদ কোনটা? ঋগ্বেদ হচ্ছে সবথেকে প্রাচীনতম বেদ রয়েছে। এর থেকে আরেকটা প্রশ্ন আসে যে ঋগ্বেদে কতগুলো মন্ত্র বা সূক্ত রয়েছে? 1028টি মন্ত্র কিন্তু রয়েছে, এবং ঋগ্বেদে এই 1028 বারই কিন্তু ওম শব্দটা উচ্চারণ করা হয়েছে। পরীক্ষায় কিন্তু এই দুটোই চলে এসেছে অলরেডি। আর একটা প্রশ্ন আসে এখান থেকে, সত্যমেব জয়তে, এর অর্থ কি? সত্যের জয় হোক। এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে এই যে আমাদের বৈদিক যুগ রয়েছে, এখানে কিন্তু বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো, কিন্তু এখানে মুদ্রার ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তী বৈদিক যুগে। তো এখানে কোন ধরনের মুদ্রা ব্যবহার করা হতো? নিস্ক এবং মনা নামে দুটি কিন্তু মুদ্রা এখানে ব্যবহার করা হতো, নিস্ক এবং মনা। আরেকটা প্রশ্ন এখান থেকে চলে আসে, এই যে আর্যরা ছিল তাদের প্রধান দেবতা কে ছিল? তো প্রধান দেবতা ছিল কিন্তু এরা মানত, সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্রকে কিন্তু এখানে দুর্গ ধ্বংসকারীও বলা হয়েছে। ঠিক আছে। তো মোটামুটি এই ধরনের তথ্য কিন্তু তোমাদের এখান থেকে চলে আসে, এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। পরের প্রশ্ন বলা হয়েছে, বৃদ্ধির সময়কালে চীনাবাদাম চাষের জন্য কত ন্যূনতম বৃষ্টিপাত প্রয়োজন রয়েছে? অবশ্যই চীনাবাদাম চাষ করার জন্য ন্যূনতম বৃষ্টিপাত কত সেন্টিমিটার হওয়া উচিত? 50 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হওয়া উচিত চীনাবাদামের জন্য, চাষের জন্য। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আসার আগে তোমাদের বলে রাখি, আজকে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে। যে কোনো পিডিএফ তোমরা যদি অ্যাক্সেস করতে চাও, যে কোনো পিডিএফ যদি পেতে চাও আমাদের অ্যাপের মাধ্যমে, তাহলে কিন্তু তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে 10%, যেটা কিন্তু এই যে কুপন কোড দেখতে পাচ্ছ AIROFFER অফার 01, এই যে কোডটা ব্যবহার করলে, কুপন কোড এটা ব্যবহার করলে তোমরা যে কোনো পিডিএফের ওপর যে কোনো যাই কিছু নেবে এখান থেকে আমাদের অ্যাপ থেকে, সেখান থেকে কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এসএসসি জিডি 2025 এবং 2024-এর প্রশ্নপত্র বাংলা ভাষায় ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে, তোমরা অবশ্যই সেটা কিন্তু দেখতে পারো। যেখানে জিকে কোশ্চেনগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অবশ্যই পড়ে যেতে হবে, যেখান থেকে কিন্তু ভালো মাত্রায় প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মান্থ ওয়াইজ, যেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসেরটা রয়েছে, এবং এই মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসবে, যদিও এই মাসেরটা তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, মার্চ মাস পর্যন্তই তোমরা পড়বে। এছাড়া 2025 অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে, সেটা তোমরা ওখানেই দেখতে পাবে। ডিটেলস, তথ্য, ডেমো পিডিএফ সব ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া যারা যারা জিডি কনস্টেবল বা এনটিপিসি এক্সাম দেবে, তাদের যদি সংবিধান সমস্যা হয়ে থাকে, তাহলে সংবিধান থেকে এই একটা মাত্র পিডিএফ তোমরা অবশ্যই নিয়ে নেবে। সকলকে বলবো, এটা 81টা পেজের মধ্যে ভারতের সংবিধানকে কভার করা রয়েছে, খুব সুন্দর হবে, যেমনটা তোমাদের ক্লাসে প্রোভাইড করা হয় তার থেকেও ভালো সুন্দরভাবে এখানে বোঝানো রয়েছে। ঠিক আছে, পড়লেই তোমরা সেটা বুঝতে পারবে। 81টা পেজ তোমরা যদি মোটামুটি 5-6 বার রিভিশন করতে পারো, সেটা পারবে, যা টাইম আছে।
এটা করতে পারলে তোমরা সংবিধান থেকে যাই প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমরা করতে পারবে, এটুকু গ্যারান্টি কিন্তু রয়েছে। এবং শেষের দিকে আমরা কিছু প্রশ্ন উত্তর রেখেছি, যেখানে প্রতিটা প্রশ্নের সাথে সাথে উত্তর এবং তার সাথে রয়েছে অতিরিক্ত তথ্য। সেটা কিন্তু তোমাদের যে প্রস্তুতি সেটাকে আরও চরম পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। এখানে অনেক প্রশ্ন রয়েছে, প্রায় 300-র উপর প্রশ্ন সংখ্যা রয়েছে। অবশ্যই তোমরা সকলে এই যে অ্যাপটি রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, তোমরা সকলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রি পিডিএফ সেকশন, ফ্রি পিডিএফ সেকশানে আমাদের ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে সমস্ত ধরনের। এছাড়া তোমাদের এতক্ষণ যে সমস্ত প্রিভিয়াসের প্রশ্নপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স, যা কিছু স্ট্র্যাটেজিকে, তোমাদের ইতিহাস, সংবিধান সব কিছু তোমরা পিডিএফ অপশানে পেয়ে যাবে। শুধু পেমেন্ট করার সময় টেস্ট পাস অপশানটা বন্ধ করে রাখবে এবং যে কুপনটা দেওয়া হয়েছে সেই কুপনটা ব্যবহার করবে, 10% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। যে কোনো সময় যখন পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমরা মাই কোর্স সেকশানে কিন্তু পেয়ে যাবে। আর এই যে কুপন কোডটা শুধুমাত্র আজকের জন্যই ভ্যালিড হবে, আজকের পর কিন্তু এটা কোনো রকমভাবে ভ্যালিড থাকবে না। যার যেটা প্রয়োজন তাড়াতাড়ি নিয়ে নেবে। কী কী অ্যাভেলেবেল রয়েছে এনটিপিসির জন্য, বিশেষ করে যদি বলা হয় প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র সব কিছু এখানে দেওয়া রয়েছে, একদম লেটেস্ট। লাস্ট যে এক্সাম রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026, সেটারও কিন্তু প্রশ্নপত্র অ্যাভেলেবেল আছে। এছাড়া রয়েছে রেলওয়ে গ্রুপ ডি, সেটারও কিন্তু রয়েছে, সায়েন্সও রয়েছে, ইতিহাস, ভারতের সংবিধান, স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এটাও কিন্তু রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছে, মান্থলি এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, জিকে অবশ্যই। চলো এবার পরবর্তী প্রশ্নে আসি। শিখ ধর্মের ষষ্ঠ গুরু নিচের কে ছিলেন? অর্থাৎ বলা হচ্ছে শিখ ধর্মের ষষ্ঠ গুরুর নাম কি? তো শিখ ধর্মের ষষ্ঠ গুরুর নাম কি ছিল? গুরু হরগোবিন্দ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। এই যে শিখ ধর্ম সম্পর্কে আমাদের অনেকগুলো প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসে সব ভালোভাবে বলছি, শুনে নাও। শিখ ধর্মের প্রথমে আসে, সেটা হচ্ছে শিখ ধর্মের প্রথম গুরুর নাম কি? যিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন গুরু নানক দেব, শিখ ধর্মের প্রবর্তক ছিলেন তিনি। শিখদের দশম গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিংহ। তিনি কিন্তু খালসা যে প্রথা সেটা কিন্তু প্রবর্তন করেছিলেন এই শিখদের দশম গুরু, গুরু গোবিন্দ সিংহ। ঠিক আছে, দুটো কোশ্চেন হলো। এছাড়া তোমাদের যেটা আসে মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে শিখদের যে পঞ্চম গুরু, যার নাম গুরু অর্জুন দেব, তাকে কিন্তু হত্যা করেছিল কে? মুঘল সম্রাট কে? জাহাঙ্গীর। এই যে অর্জুন ছিলেন, গুরু অর্জুন, যিনি হচ্ছেন শিখদের পঞ্চম শিখ গুরু ছিলেন, তাকে কিন্তু হত্যা করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর। এছাড়া আরেকজন রয়েছে শিখদের নবম গুরু, যার নাম তেগ বাহাদুর। তেগ বাহাদুর নবম গুরু, তাকে হত্যা করেছিল কে? ঔরঙ্গজেব। মুঘল সম্রাট ঔরঙ্গজেব তাকে কিন্তু হত্যা করেছিল। এর সাথে আরেকটা জিনিস তোমাদের দেখে রাখতে হবে, এই যে গুরু অঙ্গদ রয়েছে, গুরু অঙ্গদ তিনি হচ্ছেন শিখদের দ্বিতীয় গুরু। তিনি কিন্তু গুরুমুখী যে লিপি রয়েছে সেটা কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। পরীক্ষায় কিন্তু আসে গুরুমুখী লিপি কে প্রবর্তন করেছিলেন? শিখদের সেকেন্ড গুরু রয়েছেন গুরু অঙ্গদ, তিনি কিন্তু এটা প্রবর্তন করেছেন। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে বা অমৃতসরের যে শহরটা রয়েছে সেটাকে প্রতিষ্ঠা কে করেছেন বা তার জন্য জমিদান কে করেছেন? সেটা কে করেছিলেন? সেটা করেছিলেন গুরু রামদাস, শিখদের চতুর্থ গুরু। অপশান নাম্বার সি যেটা রয়েছে, শিখদের চতুর্থ গুরু গুরু রামদাস, তিনি কিন্তু এই অমৃতসরের মন্দির তৈরি করার জন্য তিনি সেখানে জমিদান করেছিলেন এবং সেটা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন। তো এইগুলো কিন্তু মোটামুটি আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে, অবশ্যই কিন্তু এগুলো দেখে যাবে। আর একটা প্রশ্ন তোমাদের চলে আসে শিখদের সম্পর্কে, যেটা হচ্ছে শিখদের যে পঞ্চকর রয়েছে সেটা কে তৈরি করেছিলেন? ঠিক আছে, বা এটাকে কে ইন্ট্রোডিউস করেছিলেন? সেটা কিন্তু গুরু গোবিন্দ সিংহ, তিনি কিন্তু করেছিলেন এটা। তো চলো, শিখ থেকে মোটামুটি তোমাদের এই ধরনের প্রশ্নগুলোই আসে, এগুলো অবশ্যই করে যাবে। এছাড়া শিখদের যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে সেটা কিন্তু গ্রন্থ সাহেব রয়েছে। নেক্সট, আদি কৈলাস পর্বত যেটা কোন রাজ্যে অবস্থান করছে? অপশানগুলো ভালো করে দেখবে। আদি কৈলাস পর্বত, অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থান করছে এটি। পরের প্রশ্ন, উৎপাদন খরচে ফ্যাক্টর কস্ট ভারতের জিডিপি গণনার সময় কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় কতগুলি বিভিন্ন শিল্পের কর্মদক্ষতা মূল্যায়ন করে? এখানে বলা হচ্ছে যখন উৎপাদন খরচের ক্ষেত্রে যখন ভারতের জিডিপি গণনা করা হয়, সেই তখন কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় যারা রয়েছে তারা মোট কতগুলো বিষয়ের ওপর বা কতগুলো শিল্পের কার্যক্ষমতার ওপর সেগুলোকে মূল্যায়ন করে এই জিডিপিটা স্থির করে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হবে 8টি। তো 8টি স্তম্ভ রয়েছে, এগুলো কি কি, এটা কে করে থাকে? আগে যে সিএসও বলে একটা সংস্থা ছিল, যেটা বর্তমানে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস নামে কিন্তু পরিচিত রয়েছে, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু করে থাকে। আর এখানে টোটাল 8টা জিনিসের ওপর কিন্তু মোটামুটি মানে 8টা জিনিসের ওপর ভিত্তি করে জিডিপি কিন্তু স্থির করা হয়। কি কি? একটা হচ্ছে কৃষিজ বনজ যে সমস্ত মৎস্য চাষ, মানে চাষের ওপর যে সমস্ত জিনিসগুলো হচ্ছে তার উপর, খনি এবং খনিজাত যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো উত্তোলনকে কেন্দ্র করে, ম্যানুফ্যাকচারিং বা শিল্প থেকে,
3 নম্বর হলো 4 হচ্ছে তোমাদের বিদ্যুৎ, গ্যাস বা জল সরবরাহ এই সমস্ত দিক থেকে। নির্মাণ শিল্প যেগুলো রয়েছে কনস্ট্রাকশন আন্ডারে যেগুলো পড়ছে। হোটেল, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, সম্প্রচার, পরিষেবামূলক যে সমস্ত কর্মগুলো পড়ছে। তার সাথে যে সমস্ত আমাদের যেগুলো রয়েছে আর্থিক আবাসন বা পেশাদার যে পরিষেবাগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল যেগুলো রয়েছে বা প্রফেশনাল সার্ভিসের মধ্যে যেগুলো পড়ছে এগুলো। এর সাথে সাথে জনপ্রশাসন বা প্রতিরক্ষা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যেগুলো পড়ছে বা ডিফেন্সের আন্ডারে যেগুলো পড়ছে, এই টোটাল 8টা ফ্যাক্টরের ওপর ভিত্তি করে কিন্তু ভারতের যে জিডিপি সেই যে জিনিসটা সেটা কিন্তু স্থির করা হয়ে থাকে। অবশ্যই তোমাদের যদি এতগুলো জিনিস মাথায় না থাকে, তোমাদের পরীক্ষায় বেসিক এখান থেকে কোশ্চেন আসবে না। যদি প্রশ্ন আসে কতগুলো জিডিপি স্থির করার জন্য বা গণনা করার জন্য কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় কতগুলো বিভিন্ন শিল্পের কর্মদক্ষতা মূল্যায়ন করে, বলবে 8টি। যদি অপশান দেয় যে নিচের 4টের মধ্যে কোনটা এর মধ্যে পড়ছে না, তাহলে অবশ্যই অপশানে তোমরা পাবে কৃষি বা বিভিন্ন চাষের সাথে যে সম্পর্কিত রয়েছে, বিভিন্ন খনি উত্তোলনের সাথে সম্পর্কিত রয়েছে বা ম্যানুফ্যাকচার যেগুলো তৈরি করা হচ্ছে সেইগুলোর সাথে। তারপরে হচ্ছে তোমাদের যে সমস্ত শিল্প, ডিফেন্স এইগুলো রয়েছে বা যে কোনো পরিষেবা কোনগুলো, যেমন হসপিটাল রয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, হোটেল রয়েছে, বাণিজ্য রয়েছে, এই যে আমাদের পরিষেবাগুলো যেগুলো প্রদান করা হচ্ছে এইগুলো, মানে 4টে অপশানের মধ্যে তোমাদের এইগুলো তোমরা দেখতে পাবে, মূল যেগুলো রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এইগুলো তোমরা দেখতে পাবে। চলো পরের প্রশ্নে আসি। নেক্সট বলা হয়েছে চৈতন্য, যিনি শ্রী গৌরাঙ্গ নামে পরিচিত রয়েছেন শ্রী চৈতন্যদেব, তিনি ড্যাশের একজন জনপ্রিয় বৈষ্ণব সাধক এবং সংস্কারক ছিলেন। অবশ্যই কোথাকার ছিলেন শ্রী চৈতন্য? অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, তিনি কিন্তু নদিয়া জেলার, নদিয়ার কোথায়? নদিয়ার নবদ্বীপের বিখ্যাত রয়েছেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে, যিনি কিন্তু গৌরাঙ্গ নামে পরিচিত। তার জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে। কোথায়? নদিয়ার নবদ্বীপে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে কিন্তু ছোটোবেলায় নিমাই নামে ডাকা হতো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে সাথে অবশ্যই মনে রাখবে তিনি কিন্তু বৈষ্ণব ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে। আর নদিয়া থেকে যদি আর একটা মানে শ্রী চৈতন্য সম্পর্কে যদি বলতে হয়, তিনি কিন্তু নবদ্বীপের বিখ্যাত রয়েছেন। আর নবদ্বীপকে বলা হয় বাংলার অক্সফোর্ড। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপকে কিন্তু বলা হয়। কেন বলা হয়? কারণ নবদ্বীপে কিন্তু প্রাচীন যে সংস্কৃত চর্চা বা ন্যায়শাস্ত্রের এটা প্রধান কেন্দ্র ছিল নবদ্বীপ, এই জন্য এটাকে বলা হচ্ছে বাংলার অক্সফোর্ড। ঠিক আছে, আর যদি নদিয়া জেলা সম্পর্কে আর একটা জিনিস আসে তাহলে কিন্তু জেনে রাখবে মায়াপুর যেটা রয়েছে না, সেটা কিন্তু ইসকন যে মন্দির রয়েছে তার সদর দপ্তর কিন্তু এই মায়াপুরে অবস্থান করছে। চলো পরের প্রশ্নে আসি। নিচের কে একজন পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় নন? পেশাদারি ব্যাডমিন্টন খেলোয়াড় নন কে? তো অপশানগুলো যদি আমরা ভালো করে দেখি, অবশ্যই সাইনা নেওয়াল, তিনি কিন্তু ব্যাডমিন্টন প্লেয়ার। শ্রীকান্ত কিদাম্বি রয়েছেন ব্যাডমিন্টন, পিভি সিন্ধুও ব্যাডমিন্টন। তো সানিয়া মির্জা তিনি কিন্তু ব্যাডমিন্টন নন। সানিয়া মির্জা কে না লন টেনিসের সাথে যুক্ত রয়েছেন বা টেনিসের সাথে যুক্ত রয়েছেন কিন্তু এই সানিয়া মির্জা। ঠিক আছে, টেনিসের সাথে যুক্ত। এই সাথে সাথে আমরা কিন্তু দেখে নেব বিভিন্ন যে সমস্ত স্পোর্টস পার্সন রয়েছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, তোমাদের যখন বুক অ্যান্ড অথর নিয়ে আলোচনা করা হবে যে ক্লাসে, সেই ক্লাসের মধ্যেই সমস্ত যে স্পোর্টস পার্সন যেগুলো রয়েছে তাদের যে সমস্ত লেখা বই রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আর এই সমস্ত অটোবায়োগ্রাফি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আর একটা ক্লাস কিন্তু হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই সেটা জানাবে। চলো আজকের ক্লাসে যেগুলো আসার মতো সেইগুলো আগে দেখে নিই, যেগুলো তোমাদের এসএসসি এমটিএস বা 10th লেভেলের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, জিডি কনস্টেবলের জন্য সেগুলো। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবে এখনও পর্যন্ত যারা যারা করোনি, এবং অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত থাকবে। চলো, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কার? সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি রয়েছে প্লেয়িং ইট মাই ওয়ে। সচিন তেন্ডুলকর একমাত্র ক্রিকেটার যিনি কিন্তু সবচেয়ে কম বয়সী, তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন সাল 2014-তে। কত সালে? 2014। ক্রিকেটার হিসাবে তিনি কিন্তু প্রথম পেয়েছেন। দ্য রেস অফ মাই লাইফ, এটা কার রয়েছে? মিলখা সিংয়ের রয়েছে দ্য রেস অফ মাই লাইফ। অ্যাথলেটিক্স রয়েছেন তিনি, পাশে কিন্তু লেখা আছে তারা কোন স্পোর্টসের থেকে বিলং করছে। স্ট্রেট ফ্রম দ্য হার্ট, এটা কার? ক্যাপ্টেন কপিল দেবের। ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন ক্যাপ্টেন কপিল দেব, তার কিন্তু রয়েছে 1983 প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী রয়েছেন ক্যাপ্টেন কপিল দেব, তিনি কিন্তু স্ট্রেট ফ্রম দ্য হার্ট, তার কিন্তু অটোবায়োগ্রাফি রয়েছে ইম্পর্টেন্ট। দ্য টেস্ট অফ মাই লাইফ, এটা কার রয়েছে? যুবরাজ সিংয়ের রয়েছে, ক্রিকেট থেকে বিলং করছেন যুবরাজ সিং, তোমরা জানো। এস এগেইনস্ট অডস, যেটা কিন্তু রয়েছে সানিয়া মির্জার, টেনিস থেকে বিলং করেন সানিয়া মির্জা, তার অটোবায়োগ্রাফি এটা। মেরি কমের আত্মজীবনী রয়েছে আনব্রেকেবল, এটা কার? মেরি কম, বক্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন মেরি কম। পরেরটা আমরা দেখব, মোস্ট ইম্পর্টেন্টগুলোই কিন্তু তোমাদের দেখানো হচ্ছে, আর এইগুলোই পরীক্ষায় কিন্তু আবারও আসবে, দেখে নেবে যখন পরীক্ষাটা হবে। প্লেয়িং টু উইন, সাইনা নেওয়াল ব্যাডমিন্টনের সাথে যুক্ত রয়েছেন। এ শর্ট অ্যাট হিস্ট্রি, কার? অভিনব বিন্দ্রা, শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন অভিনব বিন্দ্রা। সানি ডেজ সুনীল গাভাস্কার, ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন তিনি। বিলিভ, এটা কার? সুরেশ রায়না, ক্রিকেটের সাথে যুক্ত। 281 অ্যান্ড বিয়ন্ড, ভিভিএস লক্ষ্মণের রয়েছে, তিনিও ক্রিকেটের সাথে যুক্ত। নো লিমিটস,
কোনো লিমিটই নেই। মাইকেল ফিলিপসের, তিনি কিন্তু সাঁতারের সাথে যুক্ত রয়েছেন, আমেরিকার সাঁতারু রয়েছেন তিনি, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট রয়েছে। আর তোমাদের অবশ্যই বলে রাখি তিনি কিন্তু অলিম্পিকে গোল্ডও কিন্তু পেয়েছেন, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে তার জন্য, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু। আর সবথেকে বেশি পরিমাণে কিন্তু গোল্ড তিনি কিন্তু জিতেছেন সাঁতারে, এই মাইকেল ফিলিপস, ইম্পর্ট্যান্ট। সবথেকে বেশি সংখ্যক তিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছেন, তার জন্যই বলা হচ্ছে তার অটোবায়োগ্রাফি নো লিমিট, তার কোনো লিমিটই নেই, ঠিক আছে, মনে রাখবে এইভাবে। চলো পরবর্তী দেখি, ফাস্টার দেন লাইটিং। বাপরে বাপ, ফাস্টার দেন লাইটিং মানে হচ্ছে উসেন বোল্ট। উসেন বোল্ট তিনি কিন্তু একদম দৌড়বাজ রয়েছেন, জামাইকার রয়েছেন তিনি, অ্যাথলেটিক্স। নেক্সট কী রয়েছে, দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, এটা কিন্তু মোহাম্মদ আলীর রয়েছে, তিনি আমেরিকা থেকে বিলং করছেন, বক্সিংয়ের সাথে যুক্ত রয়েছেন। পরবর্তী রয়েছে কি, ওপেনটা কার রয়েছে, অ্যাগ্রে আগাসি, তিনি কিন্তু টেনিস প্লেয়ার রয়েছেন আমেরিকা থেকে, অ্যাগ্রে আগাসি। ওয়াইড অ্যাঙ্গেল অনিল কুম্বলের রয়েছে অটোবায়োগ্রাফি, ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন তিনি। নেক্সট গোল্ডেন গার্ল কার রয়েছে, পিটি উষা, পেইওলি এক্সপ্রেস গোল্ডেন গার্ল নামে পরিচিত পিটি উষা। নেক্সট মাইন্ড মাস্টার কার রয়েছে, অবশ্যই বিশ্বনাথন আনন্দ, তিনি কিন্তু 5 বারের গ্র্যান্ড মাস্টার জয়ী, দাবার সাথে যুক্ত রয়েছে মাইন্ড মাস্টার, ভারতের তামিলনাড়ুর বাসিন্দা রয়েছেন। পরবর্তী সিক্স মেশিন ক্রিস গেইলের রয়েছে, এটা অটোবায়োগ্রাফি, ক্রিকেটের সাথে যুক্ত, ওয়েস্ট ইন্ডিজের। নেক্সট রয়েছে কন্ট্রোভার্সিয়াল ইয়ার্স, যেটা কিন্তু রয়েছে শোয়েব আক্তার, ক্রিকেটের সাথে যুক্ত, ফ্রম পাকিস্তান। অবশ্যই যে কটা হয়েছে সব কটা 20টা তোমাদের দেখানো হলো এখানে, ইম্পর্টেন্ট। আর এই 20টার মধ্যে তোমরা দেখতেই পাবে, তোমরা যখন পরীক্ষা হবে 100% এখান থেকে থাকবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখানো হচ্ছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সংযোগকারী যে গোল্ডেন কোয়াড্রিলেটারাল রয়েছে, এটা কোন প্রকল্পের অংশ রয়েছে, অবশ্যই ইম্পর্টেন্ট। তো এখান থেকে কিন্তু আমাদের দেখে নিতে হবে, এটা কিন্তু ভারতমালা প্রকল্পের অংশ রয়েছে। আর আমাদের অবশ্যই দেখতে হবে যে ভারতমালা যে প্রকল্প রয়েছে এটা কত সালে চালু হয়েছে। তো ভারতমালা প্রকল্প যেটা চালু হয়েছে কত সালে, সাল 2017-তে। 17 বললাম না, 17 না, এটা হচ্ছে তোমাদের 2015। ভারতমালা দুটো আছে, ঠিক আছে, একটা হচ্ছে ভারতমালা রয়েছে, যেটা কিন্তু সোনালী যে চতুর্ভুজ রয়েছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এটাকে কানেক্ট করছে, সেটা হচ্ছে ভারতমালা, যেটা চালু হয়েছিল 2015 সালে মার্চের দিকে। আর একটা রয়েছে সেতু ভারতম, এই সেতু ভারতম যেটা কিন্তু যে সমস্ত আমাদের রেল ব্রিজগুলো রয়েছে তার তলা দিয়ে যে সেতুগুলো হচ্ছে না, তো সেটা হচ্ছে সেতু ভারতম প্রকল্প, যেটা 2016 সালে চালু হয়েছিল। এই দুটো অনেকের সময় মানে তোমাদের ভুল হয়ে যায়, তো এক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে 2015 সালে হচ্ছে ভারতমালা, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এটা কিন্তু সোনালী চতুর্ভুজের টোটাল দৈর্ঘ্য, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, যেটা কিন্তু 7500 কিলোমিটার টোটাল কিন্তু আমাদের যে দৈর্ঘ্য রয়েছে, টোটাল যে আমাদের দৈর্ঘ্যটা রয়েছে সেটা কিন্তু 7500 কিলোমিটারের কাছাকাছি। দাঁড়াও এই জায়গা করে তোমাদের আরেকবার ভালো করে বলছি, এই যে আমাদের এখানে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা এটা হচ্ছে আমাদের সোনালী চতুর্ভুজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভারতমালা প্রকল্পের অংশ, যেটা হচ্ছে সাল 2016-তে বাস্তবায়িত হয়েছে, ঠিক আছে। আর এটা 2015-তে। আর আরেকটা হচ্ছে সেটা সেতু ভারতম 2016। এখানে হচ্ছে সমস্ত যে রেলের ব্রিজের তলা দিয়ে যে সেতু হচ্ছে সেটা, তো সেতু ভারতম 2016। আর একটা হচ্ছে আমাদের কি সাগরমালা, এই তিনটেই তোমাদের পরীক্ষায় আসবে, তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। সাগরমালা যেটা কিন্তু এটা স্টার্ট হয়েছে, এটাও আমাদের 2015-তেই কিন্তু চালু হয়েছে সাগরমালা। আর এই সাগরমালায় যে সমস্ত আমাদের যে বন্দরগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করছে। টোটাল দৈর্ঘ্যটা কত যদি পরীক্ষা জিজ্ঞাসা করা হয়, এই সাগরমালার ক্ষেত্রে যেটা হচ্ছে 7500 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য রয়েছে, যেগুলোকে কানেক্ট করা হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আমাদের সোনালী চতুর্ভুজ রয়েছে তার যে টোটাল দৈর্ঘ্য সেটা আমাদের পরীক্ষায় চলে আসে। তো গোল্ডেন কোয়াড্রিলেটারাল যেখানে কিন্তু যুক্ত হচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা, এই চারটে 5846 কিলোমিটার, এই টোটাল কিন্তু এর দৈর্ঘ্য রয়েছে। তো এই কটা তোমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা যাতে ভুল না হয়, আমারই ভুল হয়ে যাচ্ছিলো এখনই। দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সোনালী চতুর্ভুজ, যেটা ভারতমালা প্রকল্পের অংশ রয়েছে, 2015 সালে বাস্তবায়িত হয়েছে। সেতু ভারতম 2016 সালে। ভারতমালা প্রকল্প যেটা কিন্তু টোটাল যে ডিস্ট্যান্স বা তোমাদের যে দূরত্বটা সেটা 5846 কিলোমিটার। সাগরমালা শুরু হচ্ছে 2015-তে, যেখানে সমস্ত বন্দরগুলোকে কানেক্ট করা হচ্ছে, তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 7500 কিলোমিটার। মোটামুটি এই তিনটে প্রকল্প পরীক্ষায় আসবেই। চলো পরের প্রশ্নে আসি। অলিম্পিক গেমসের প্রতীকে 5টি বলয়ের রং লাল, নীল, সবুজ, হলুদ এবং আরেকটা কি। তো আমরা জানি যে অলিম্পিক রয়েছে, তো অলিম্পিকে টোটাল 5টা রিং আছে। এই পাঁচটা রিং 5টা মহাদেশকে দেখায়, ঠিক আছে। তো আমাদের কিন্তু জানতে হবে যে কোন রঙেরটা কাকে নির্দেশ করে। তো এখানে রয়েছে লালটা কাকে নির্দেশ করে তোমাদের বলো। লালটা কিন্তু আমাদের নির্দেশ করে কোনটাকে, অবশ্যই আমেরিকাকে। এর সাথে রয়েছে
নীলটা কাকে নির্দেশ করে? ইউরোপকে। সবুজ যেটা রয়েছে ইউরোপ, সবুজ রয়েছে, সবুজটা নির্দেশ করে থাকে অস্ট্রেলিয়া। হলুদ যেটা রয়েছে হলুদটা কাকে? অবশ্যই আমাদের নিজেদের এশিয়াকে। এবং এখানে কিন্তু আরেকটা জানতে চেয়েছে, সেটা কিন্তু হচ্ছে কালো। কালোটা কাকে? আমরা জানি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকাকে। তো কালো আফ্রিকা, কালো মহাদেশ এরমভাবে মাথায় রাখতে পারো। হলুদ আমাদের এশিয়া, ইউরোপ হচ্ছে নীল, ইউএসএ হচ্ছে লাল, ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প সবসময় লেগে থাকে, রেগে লাল। এছাড়া সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়ার যে তৃণভূমি রয়েছে ডাউন্স আমরা জানি। তো এইভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। এখান থেকে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই থাকতে পারে। আর এখানে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে জাতীয়, তোমাদের বলে রাখি, এই যে আমাদের অলিম্পিকের যে পতাকা রয়েছে তার যে নকশা, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই যে নকশাটা কে তৈরি করেছেন? পিয়েরি ডি কোবার্টিন, তিনি কিন্তু এই যে আমাদের অলিম্পিকের নকশা সেটা কিন্তু তিনি তৈরি করেছেন। পরীক্ষার জন্য আরও এই অলিম্পিক থেকে বহু প্রশ্ন আসে, তোমাদের যদি ছোট্ট করে কয়েকটা বলি, যেমন 2008 সালের অভিনব বিন্দ্রার, তার যদি কথা বলি, তিনি কিন্তু ভারতের প্রথম ব্যক্তি হিসাবে ব্যক্তিগতভাবে সোনা জিতেছেন 2008 সালের অলিম্পিকে। অভিনব বিন্দ্রা শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তিনি 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে তিনি কিন্তু এটি পেয়েছিলেন। আর এটা সম্ভবত তোমাদের WBSSC এই গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে কোনো একটা পরীক্ষা চলে এসেছে হয়তো, ঠিক আছে। তো আরেকটা তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে নীরজ চোপড়া, যাকে কিন্তু ভারতের গোল্ডেন বয় হিসাবে কিন্তু তাকে আমরা চিনি। এটা থেকেও প্রশ্ন এসেছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডিতে। তিনি কিন্তু টোকিও অলিম্পিক 2020-তে স্বর্ণপদক জিতেছেন। তাছাড়া তিনি কিন্তু অনেক পদকই কিন্তু জিতেছেন। তিনি জ্যাভলিন থ্রোর সাথে যুক্ত রয়েছেন। হরিয়ানার পানিপত থেকে তিনি কিন্তু বিলং হচ্ছেন, যিনি কিন্তু গোল্ডেন বয় নামে পরিচিত। আর একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগতভাবে পদক জয়ী রয়েছেন এই অলিম্পিক থেকে, তার নাম কি? কেডি যাদব। কেডি যাদব 1952 সালে তিনি কিন্তু কুস্তির সাথে যুক্ত রয়েছেন তিনি, তাই তিনি ব্রোঞ্জ পদক পেয়েছেন, ঠিক আছে, কেডি যাদব। অবশ্যই ইম্পর্টেন্ট। তার সাথে একটা জিনিস মাথায় রাখবে, একজন মহিলা রয়েছেন যার নাম কর্ণা মালেশ্বরী। এটা প্রশ্ন বারবার আসে। 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি কিন্তু ভারোত্তোলন যে সেখানে কিন্তু ব্রোঞ্জ পদক তিনি কিন্তু জিতেছেন। অবশ্যই ভারতের প্রথম মহিলা হিসাবে তিনি কিন্তু পদক জয়লাভ করেছেন। আর তার সাথে আরেকটা দুটো জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, একটা এই বছরের আর একটা তার আগে। তার নাম হচ্ছে দুটো মহিলা, একটা হচ্ছে পিভি সিন্ধু। পিভি সিন্ধু তোমরা সকলেই জানো, তিনি কিন্তু প্রথম মহিলা যিনি অলিম্পিকে দুটো পদক জিতেছেন। পরীক্ষায় এরকম যদি প্রশ্ন আসে কেউ কিন্তু গোলমাল করবে না, এই প্রশ্ন দুটো সবার কিন্তু সমস্যা তৈরি হবে। যদি বলা হয় অলিম্পিকে দুটো পদক জয়লাভ করেছে প্রথম মহিলা পিভি সিন্ধু, যদি বলা হয় একই অলিম্পিকে দুটো পদক জিতেছে, তাহলে তার নাম কার নাম কী হবে? তার নামটা বলো। এটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে। একই অলিম্পিকে দুটো পদক জিতেছে লাস্ট 2024-এ প্যারিস অলিম্পিকে, ফ্রান্সের প্যারিসে যেটা হয়েছে, ঠিক আছে। শুটিংয়ের সাথে যুক্ত রয়েছেন তিনি, নামটা বলে দিলাম। অবশ্যই নামটা তুমি বলবে, ক্লুটা দিলাম। পরের প্রশ্নে আসি। পৃথিবী শিখর সম্মেলন 1992-এর এজেন্ডা 21, এই যে 21 রয়েছে এর অর্থ কী? এটা কি পৃথিবী শিখর সম্মেলন? না, এটা হচ্ছে আর্থ শিখর সম্মেলন, যেটা আর্থ সামিট হিসাবে আমরা চিনি। 1992 সালে যেটা হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ যেটা গ্রহণ করা হয়েছিল এজেন্ডা 21। আর এই 21 এই কথার অর্থ কী? তো 21 যেটা হচ্ছে 21তম যে শতাব্দী রয়েছে তাকে ডিনোট করার জন্য এই 21 কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এজেন্ডা 21 সম্পর্কে আমাদের দেখে রাখতে হবে এজেন্ডা 21টা কী আছে। এই যে এজেন্ডা 21 যেটা কিন্তু আর্থ সামিট 1992 সালে যেটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছিল, এখানে কিন্তু এটা গ্রহণ করা হয়েছিল। আর এটা কাদের মাধ্যমে আয়োজন করা হয়েছিল পরীক্ষায় আসে, যে সংস্থা রয়েছে সেই সংস্থার নাম কি? UNCED। কী বললাম? UNCED। এর ফুল ফর্ম কী আছে? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এদের মাধ্যমে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল, যেখানে মূল লক্ষ্যই ছিল পরিবেশ সুরক্ষা এবং বিশ্বব্যাপী যে টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ওপর কাজ করা এবং এটাকে সুনিশ্চিত করা, ঠিক আছে। তো সেখানেই কিন্তু এই এজেন্ডা 21 এটাকে কিন্তু গ্রহণ করা হয়েছিল। আর এই প্রশ্নটাই অলরেডি NTPC গ্র্যাজুয়েট লেভেল 2025-26 তোমরা যে কোনো পেপারেই দেখে নিতে পারো, অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, আসতে পারে SSC GD-তে। পরের প্রশ্ন, ভারতের গণপরিষদ দ্বারা জাতীয় সঙ্গীত কোন সালে গৃহীত হয়েছিল? ভারতীয় গণপরিষদ দ্বারা জাতীয় সঙ্গীত কত সালে গ্রহণ করা হয়েছিল? অবশ্যই কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট 1950-এ। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। 1950-এ যেটা হয়েছে, 1950-এ 24শে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত এটা কিন্তু গ্রহণ করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের লেখা। কোনটা? জাতীয় অ্যান্থেম জনগণমন, ঠিক আছে।
ঠিক আছে। এর সাথে মনে রাখতে হবে জাতীয় গান রয়েছে ন্যাশনাল সং বন্দে মাতরম, এটা 24 জানুয়ারি 1950 তারিখে এটাও কিন্তু জাতীয় গান হিসাবে মর্যাদা পেয়েছিল, যেটা কার বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ উপন্যাস থেকে কিন্তু এটা নেওয়া হয়েছিল। এর সাথে মনে রাখতে হবে এই যে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়েছিল কবে, 1911 সালের 27শে ডিসেম্বর। জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গিয়েছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। এবং 1896 সালের যে জাতীয় গান এটাও কিন্তু গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের অধিবেশনের সময় কিন্তু গাওয়া হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, ধৌলাগিরি ড্যাশে অবস্থিত হিমালয়ের একটি পর্বতশৃঙ্গ। ধৌলাগিরি কোথায় অবস্থান করছে? তো এটি নেপালে অবস্থান করছে। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ড্যাশে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনটি ছিল কোনো অনগ্রসর গ্রামীণ এলাকায় আয়োজিত প্রথম অধিবেশন। এটা কোন অধিবেশন ছিল? ফৈজপুর অধিবেশন। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। জাতীয় কংগ্রেসটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো এই সম্পর্কেও তোমাদের একটা ক্লাস দেওয়া যেতে পারে। ওয়ার্লি চিত্রকলা হলো ড্যাশের ওয়ার্লি উপজাতির লোকেদের দ্বারা একটি তৈরি করা আদিবাসী শিল্পরীতি। তো অবশ্যই ওয়ার্লি পেন্টিং বা ওয়ার্লি চিত্রকলা যেটা বলা হচ্ছে এটা কিন্তু কোথায়? মহারাষ্ট্রে ইম্পর্টেন্ট রয়েছে। তো এর সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ চিত্রকলাগুলো একটু দেখে নিই যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষায় আসতে পারে এগুলো। মধুবনী যেটা রয়েছে, যেটা কিন্তু বিহারে, এটি মিথিলা চিত্রকলা নামেও কিন্তু পরিচিত রয়েছে, বিহারে কিন্তু ফেমাস আছে মধুবনী। পটচিত্র এটা কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুটো জায়গাতেই দেখতে পাই আমরা পটচিত্র। ওয়ার্লি পেন্টিং এটা মহারাষ্ট্রে দেখা যায়, অত্যন্ত ফেমাস। এবং কালীঘাট পটচিত্র কিন্তু পশ্চিমবঙ্গে ফেমাস রয়েছে, কালীঘাট পটচিত্র। নেক্সট, কলমকারি কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের চিত্রকলা রয়েছে। অবশ্যই এই যে কটা দেওয়া রয়েছে এই পাঁচটাই কিন্তু তোমরা কিন্তু মুখস্থ রাখবে, এখান থেকে একটা অবশ্যই আসবে যদি এখান থেকে চিত্রকলা থেকে কোনো কোশ্চেন থাকে। আর এই পাঁচটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে মানে ভরে এসেছে এসএসসির এক্সামে এবং রেলের এক্সামে। আর এই পিডিএফটা কোথায় পাবে তোমাদের আবারও বলে রাখি, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে রাখবে, ফ্রি পিডিএফ সেকশানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কোন উপাদানটির পারমাণবিক ভর সবচেয়ে বেশি রয়েছে? উপাদান কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন না সালফার? তো অবশ্যই এক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের কিন্তু পারমাণবিক ভর সবচেয়ে বেশি আছে। কত? 40 সাধারণত ধরা হয়ে থাকে, 40ই। তো 40 কিন্তু এখানে পারমাণবিক ভর রয়েছে ক্যালসিয়ামের, অবশ্যই এটা কিন্তু মনে রাখবে। আর ক্যালসিয়ামের যদি বলা হয় পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা কত রয়েছে বা প্রোটন সংখ্যা কত রয়েছে, জিনিস সেই একই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে কত? 20 কিন্তু রয়েছে ক্যালসিয়ামের। পরের প্রশ্ন রয়েছে এবং লাস্ট, নিচে কোন শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে? ইউনেস্কো থেকে তোমাদের প্রশ্ন আসবে। ইউনেস্কো ঐতিহ্যবাহী তালিকার অন্তর্ভুক্ত রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি জয়পুর, রাজস্থান, পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর। তো এটা কিন্তু 2019-এ এটা কিন্তু আমাদের যুক্ত হয়েছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এখান থেকে তোমরা অবশ্যই মাথায় রাখবে এটা প্রতিষ্ঠা করেছিল কে? এখানে কিন্তু মহারাজের জয় সিং ছিলেন, তিনি কিন্তু এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন। জয়পুরের যে পিঙ্ক সিটি বলা হচ্ছে জয়পুরকে, সেই শহরটি জয় সিং তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন 2019-এ, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল এখনও পর্যন্ত কতগুলো রয়েছে ইউনেস্কো থেকে তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে? টোটাল 4টে। কী আছে? ফার্স্টে দেখবো আমরা সুন্দরবন জাতীয় উদ্যান। 1987 সালে সুন্দরবন জাতীয় উদ্যান, যেখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত রয়েছে সুন্দরবন, যেখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এটা পেয়েছে স্থান। পরবর্তী রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999 সালে আমরা দেখেছি টয় ট্রেনের জন্য এটা কিন্তু বিখ্যাত রয়েছে 1999-এর, যদিও টয় ট্রেন আমাদের কলকাতা থেকে উঠে গেল। নেক্সট আমরা দেখব শান্তিনিকেতন 2023-এর শান্তিনিকেতন, যেটা কিন্তু অবশ্যই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত একটা আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ছিল। 2023 সালে কিন্তু এটা ঐতিহ্য স্থান হিসাবে এটা কিন্তু পেয়েছে ইউনেস্কোতে। এছাড়া দুর্গাপূজা যেটা রয়েছে পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু 2021 সালে দুর্গাপূজা ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিউম্যানিটি যেটা রয়েছে তার আন্ডারে কিন্তু এটা পড়ছে 2021-এর দুর্গাপূজা। তো এইগুলো কিন্তু মোটামুটি ছিল যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর তোমাদের বলে রাখি এখনও পর্যন্ত ইউনেস্কো স্থান যেগুলো আমাদের ভারত থেকে মোট কতগুলো রয়েছে, টোটাল যদি কালচারাল বা সাংস্কৃতিক ঐতিহ্য স্থান বলা হয় সেক্ষেত্রে 36টা আছে। যদি বলা হয় যে সমস্ত ন্যাচারাল সাইটগুলো আছে, ন্যাচারাল সাইট কোনগুলো, যেমন সুন্দরবন জাতীয় উদ্যান আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আছে, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা যেগুলো পড়ছে এগুলো সব প্রাকৃতিক। তো এগুলোর সংখ্যা রয়েছে টোটাল 7টা। আর যদি বলা হয় একটা মিক্সড রয়েছে, মিক্সড কিন্তু একটাই রয়েছে যেটা বারবার পরীক্ষায় আসে, এই জন্যই কারণ এর সংখ্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এটা সিক্কিমে অবস্থান করছে আর এটা 2016 সালে মিক্সড
ন্যাচারাল মিক্সড সাইট হিসাবে কিন্তু এটা স্থান পেয়েছে ভারত থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায়, ঠিক আছে। আর যদি বলা হয় লাস্ট কোনটা পেয়েছে, লাস্ট হচ্ছে 2024-এ একটা হচ্ছে, সেটা কিন্তু আসামের যে মোডিয়াম যেটা আছে, আসামের মোডিয়াম, এবং 2025 সালে যেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটা ছত্রপতি শিবাজী মহারাজের যে মহারাষ্ট্রের যে দুর্ভেদ্য দুর্গ রয়েছে সেটারই কিন্তু একটা অনন্য স্থাপত্য ভাস্কর্যের মধ্যে একটা পড়ছে, যেটা 2025-এ স্থান পেয়েছে লাস্ট। যে সমস্ত তথ্য তোমাদের প্রোভাইড করলাম সেগুলো সম্পর্কিত অলরেডি আমাদের ক্লাস দেওয়া আছে, সেই সমস্ত টপিকগুলো সম্পর্কে। যেগুলো দেওয়া নেই খুব শীঘ্রই তোমাদের চলে আসবে, যেমন বুক অ্যান্ড অথর চলে আসবে, যেটা তোমাদের বলেছি। এছাড়া স্ট্র্যাটেজিকে তোমরা যদি আমাদের যে পিডিএফ রয়েছে সেটা যদি নিয়ে নাও, আজকে কিন্তু লাস্ট অফার রয়েছে, 10% ডিসকাউন্টও পেয়ে যাচ্ছ। শুধু পেমেন্টের সময় টেস্ট পাসটা অফ করে রাখবে, সেখানে 120টার ওপর এই স্ট্র্যাটেজিকের মধ্যে টপিকের সংখ্যা রয়েছে। ভালো করে তোমরা পিডিএফের ডেমোটা দেখবে, যদি পছন্দ হয় তাহলে নেওয়ার মতো ইচ্ছা হলে তাহলে অবশ্যই নিয়ে নেবে, ঠিক আছে। আর এটা নিলে যে তোমাদের টাকা কোনো রকমভাবে ওয়েস্ট হবে সেটা কিন্তু একদমই নয়। আমরা যে সমস্ত পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করছি একদম জেনে বুঝে শুনে বেস্ট কন্টেন্ট কিন্তু প্রোভাইড করা হচ্ছে, সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো মোটামুটি কেমন লাগলো ক্লাসটা অবশ্যই সেটা জানাতে ভুলবে না। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অ্যান্সার করবে। যেটা তোমাদের হোমওয়ার্কের একটা কোশ্চেন দিয়েছিলাম, যে প্রথম মহিলা হিসাবে একই অলিম্পিকে দুটো পদক পেয়েছে, তিনি কিন্তু শুটিংয়ের সাথে যুক্ত রয়েছে 2024-এ ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিক সামার অলিম্পিকে। অবশ্যই তার নামটা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা তোমাদের বললাম, আর এটা পরীক্ষায় অলরেডি চলেও এসেছে, আবারও আসবে। সুতরাং এই সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে। এখানে কিন্তু যে কুপন কোড সেটা আরেকবার বলে দিই, AIR অফার ও FFER সবকটা বড় হাতেরই হবে, এবং লাস্টে 01 বসিয়ে দেবে, তাহলে 10% তোমরা অফ পেয়ে যাবে। আজকে লাস্ট ডেট রয়েছে, যার যেটা প্রয়োজন নিয়ে নিতে পারো, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের বলেছিলাম যে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু অবশ্যই তোমাদের চলে আসবে কাল থেকে পরশুর মধ্যে, ঠিক আছে। যেখানে কিন্তু একদম লাস্ট যে তারিখটা পর্যন্ত আলোচনা করেছি সেখান থেকে শুরু করে যে কদিন হয় 9-10 দিন যাই হোক না কেন, সেই কটা নিয়ে আলোচনা করা হবে, একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। যার যেটা প্রয়োজন রয়েছে নিয়ে নিতে পারো, এবং ক্লাসের পিডিএফের জন্য অ্যাপটা ডাউনলোড করে রাখবে। অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশানে যাবে, সেখানে ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে ক্লাসের 24 ঘন্টা পর। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।